মোদিকে একঘরে করার কৌশলটা কি খুব পরিকল্পিত? লক্ষ্য করুন, ভারতের প্রতিবেশী দেশগুলোর দিকে মালদ্বীপ ইতিমধ্যেই ভারতকে আউট বলে দিয়েছে। নেপাল নিজেদের ম্যাপ নিয়ে দিল্লির সাথে সংঘাতে। পাকিস্তান তো আগে থেকেই প্রতিপক্ষ, আর এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশও আর দিল্লির অজ্ঞাবহ হয়ে থাকতে রাজি নয়। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার বোর্ডে এতদিন যে চালগুলো দিল্লি থেকে নিয়ন্ত্রিত হতো, আজ যেন সেই বোর্ডটাই উল্টে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক কূটনৈতিক চাল চেলেছেন যা শুধু দিল্লিকে থমকে দেয়নি, বরং খোদ নরেন্দ্র মোদীকেও বিশ্বমঞ্চে এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য কি তবে শেষ হতে চলেছে? কেন হঠাৎ করে আন্তর্জাতিক মহলে কোণঠাসা বোধ করছে মোদী সরকার? 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন, তখন থেকেই দিল্লির কপালে চিন্তার ভাঁজ। ভারত দীর্ঘ 15 বছর ধরে একতরফাভাবে যে সম্পর্ক বজায় রেখেছিল তা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু দিল্লির আসল আতঙ্ক শুরু হয় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। কেন? কারণ ডক্টর ইউনূস কেবল একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি আন্তর্জাতিক বিশ্বের এক মহাতারকা। তার এক ডাকে হোয়াইট হাউস থেকে ব্রাসেলস সবাই সাড়া দেয়, আর এটাই মোদী সরকারের জন্য হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যা ঘটল তা দিল্লির কল্পনারও বাইরে ছিল। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, সেখানে ডক্টর ইউনূসকে নিজে এগিয়ে এসে বুকে টেনে নিয়েছেন। এটি আলিঙ্গনই ছিল না, এটি ছিল দিল্লির প্রতি ওয়াশিংটনের এক বিশাল বার্তা। এছাড়াও সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদিল্লি। প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদীর আহ্বান, গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি আরও বলেন, মোদী একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরে, যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। মিস্ত্রি বলেন, এই চেতনায় তিনি অর্থাৎ মোদী বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো। প্রতিবেদন অনুসারে সীমান্ত নিরাপত্তাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে মোদী অবৈধ পারাপার রোধে আইন কঠোর প্রয়োগের গুরুত্বের উপর জোর দেন। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়াদি উত্থাপন করেছেন মোদী। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর ইউনূস বিশ্বমঞ্চে তার ব্যক্তিগত ইমেজকে ব্যবহার করে বাংলাদেশকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে ভারত এখন সাইড লাইনে পড়ে রয়েছে। মোদী সরকার চেষ্টা করেও ডক্টর ইউনূসের এই বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতাকে রুখতে পারছে না। ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের বিগ ব্রাদার ইমেজ এখন চরম সংকটে। ইউনূস খুব কৌশলে সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলছেন। এর মানে হলো
তিনি দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাব কমিয়ে একটি বহুপাক্ষিক ভারসাম্য তৈরি করতে চান। পাকিস্তান ও নেপালের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তিনি ভারতকে এক ধরনের কূটনৈতিক চক্রব্যূহে বন্দী করেছেন, যেখানে দিল্লি চাইলেও আর আগের মতো ছড়ি ঘোরাতে পারছে না। ডক্টর ইউনূসের আরও একটি বড় চাল হল ভারতের সাথে হওয়া আসাম চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন। আদানির বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে ট্রানজিট সুবিধা সব কিছুতেই এখন বাংলাদেশ ফার্স্ট নীতি। ভারতের জন্য এটি এক বিশাল ধাক্কা। এতদিন যে সুবিধাগুলো দিল্লি অনায়াসে পেত, এখন তার জন্য ডক্টর ইউনূসের টেবিলের কঠিন শর্তের মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে বড় খবর হলো তিস্তা প্রকল্প নিয়ে। ভারত যখন গড়িমসি করছে, তখন ইউনূস প্রশাসন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু করেছে। এতে দিল্লির প্রভাব খর্ব হচ্ছে আর বৈশ্বিক বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়ছে। ভারতের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তাদের পিছনের ওঠানে এখন অন্য বড় শক্তিরা জায়গা করে নিচ্ছে। ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন মোদী সরকারের দুর্বলতা কোথায়। আন্তর্জাতিক মহলে ভারতের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং সংখ্যালঘু ইস্যু নিয়ে যে সমালোচনা রয়েছে, ইউনূস সেটিকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছেন। তিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং মানব অধিকার বান্ধব রাষ্ট্র হিসাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ সমর্থন আদায় করে নিয়েছেন। এর ফলে ভারত যখনই বাংলাদেশের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে, তখনই পশ্চিমা বিশ্ব বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে। মোদী সরকার এখন বুঝতে পারছে ইউনূসকে ঘটাতে যাওয়া মানে পুরো পশ্চিমা বিশ্বের সাথে সংঘাতে জড়ানো। দিল্লির সাউথ ব্লকে এখন জরুরি বৈঠক বসছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো কেন ইউনূসের এই ঝোড়ো গতির কূটনৈতিক চাল আগে টের পেল না, তা নিয়ে চলছে কাটাছেঁড়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেখানে আগে বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, সেখানে এখন তাকেও বেশ রক্ষণাত্মক মনে হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, মোদী সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণেই কি বাংলাদেশ আজ হাতছাড়া হয়ে গেল? আর ডক্টর ইউনূস কি তবে সত্যি সত্যিই ভারতকে তার নিজের অঞ্চলে একঘরে করে দিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন যুদ্ধের ময়দানে নয়, দরিদ্রের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু আজ তিনি যে কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে, তাতে বিনা অস্ত্রেই তিনি দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন। ভারতের একচ্ছত্র অধিপত্যের দিন কি তবে শেষ? মোদী কি পারবেন ইউনূসের এই নীল নকশা ভেদ করে আবার ঘুরে দাঁড়াতে? নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশই হবে দক্ষিণ এশিয়ার আগামীর ক্ষমতার কেন্দ্রবিন্দু? আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসের এই সাহসী সিদ্ধান্ত কি বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি ভারতের সাথে এই দূরত্ব ভবিষ্যতে কোনো বড় সংকট তৈরি করবে? আপনার মতামত নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।